অনেক বড় একজন কামিল ফকিরের কাছে একজন বেশ্যা স্ত্রীলোক প্রায়ই আসা যাওয়া করত। তো এই বেশ্যা স্ত্রীলোকের আসা যাওয়া নিয়ে কামিল ফকিরের কাছে আসা মানুষজনের মধ্যে একটা কানাঘুষা চলতে থাকতো। সেই কামিল ফকিরের নিজস্ব কোনো ঘর ছিল না। সে বটগাছের তলায় অথবা নদীর পাড়ে কোনো জায়গায় বসে তার ধ্যান এবং আত্মোপলব্ধির ব্যাপারে আলোচনা করত, মাঝে মধ্যে গান বাজনা করত এবং সে তার জন্য বিভিন্ন খাবার নিয়ে আসতো, সেইগুলি খেয়ে বেঁচে থাকতো। তো কামিল ফকির এভাবে চলাফেরা করত এবং প্রায় এক বেশ্যা স্ত্রীলোক কামিল ফকিরের কাছে আসা যাওয়া করত কামিল ফকিরের কথা শোনার জন্য, এবং কামিল ফকিরের সাথে তার একটি ভালো সম্পর্ক ছিল। কামিল ফকিরকে সে মাঝে মধ্যে খাবার নিয়ে আসতো বা কোনো কাপড় চোপড় এনে কামিল ফকিরকে দিত। তো কামিল ফকিরের আশেপাশের লোকজন এই জিনিসটি ভালোভাবে নেয়নি, তারা নানা রকম কানাঘুষা করতে লাগলো। এবং কামিল ফকির যখন বর্ষাকাল আসতো তখন কামিল ফকির কোনো মানুষের বাসায় গিয়ে বা কোনো ব্যবসায়ী বা কোনো ধনী মানুষের একটি ঘরে গিয়ে মাথা গোজার ঠাঁই করে নিত এবং সেখানে গিয়ে সে রাত্রি যাপন করত। বর্ষাকাল থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য সেই বর্ষাকালটি 2 থেকে 3 মাস সময় স্থায়ী হতো। সেই সময়টি কোনো না কোনো মানুষের বাসায় গিয়ে সে বসবাস করত। তো কামিল ফকিরের কাছে সেই বেশ্যা স্ত্রীলোকের আসা যাওয়ার কারণে কামিল ফকিরের যে বদনাম হয়, সেই বদনামের কারণে সেখানকার মানুষজন সবাই মিলে একজোট হলো যে কামিল ফকিরকে এখন আর কেউ তাদের ঘরে জায়গা দিবে না। এমনিতে আশেপাশে আরও কিছু কামিল ফকির আছে, আরও কিছু ফকির আছে, তারা এভাবেই চলাফেরা করে, কিন্তু তাদের সবাইকে গৃহস্থীরা বা ধনী লোকেরা যার যার ঘরে এক একজনকে করে জায়গা দিয়েছে। কিন্তু যে কামিল ফকিরের কাছে বেশ্যা স্ত্রীলোক আসা যাওয়া করতো, সেই কামিল ফকিরকে সেই বছর বর্ষা আসার পরেও কেউ আর জায়গা দেয়নি। সেই কামিল ফকির বৃষ্টিতে ভিজতে থাকলো এবং বাইরে বসে থাকলো বৃষ্টিতে ভিজে ভিজে। তখন সেই বেশ্যা স্ত্রীলোকটি এসে কামিল ফকিরকে বলল যে তুমি এখানে ভিজতে ভিজতে অসুস্থ হয়ে যাবে, আমার জন্য তোমার এই দুর্নাম হয়েছে এবং আমার জন্য সবাই মিলে তোমাকে বয়কট করেছে, এটা আমি জানতে পেরেছি। এখন আমি চাই তুমি এই বর্ষাকালটা আমার ঘরে কাটাও। আমার ঘরে 3টি কামরা আছে, একটি আমার কামরা, আবার একটি আলাদা কামরা আছে, সেখানে আমি জিনিসপত্র রাখি। সেখানে এক কোনায় তোমাকে একটি শোবার জায়গা করে দিব, তুমি সেখানে খাওয়া দাওয়া করবে এবং ঘুমাবে। আর সামনে আরেকটি বৈঠকখানা আছে, সেখানে আমি নাচ গান করি এবং সেখানে জমিদারেরা এবং ধনী লোকেরা আসে আমার নাচ গান দেখার জন্য এবং অনেক টাকা পয়সা দেয়। আমার যে কাজকর্ম আছে আমি সব কিছু ওই বৈঠকখানাটার মধ্যে করি। তো তুমি যদি কোনো কিছু মনে না করো তাহলে তুমি আমার সাথে আমার সেই ঘরে গিয়ে এই বর্ষাকালটা কাটাতে পারো। তো কামিল ফকির কোনো উপায়ান্তর না দেখে শেষ পর্যন্ত সেই বেশ্যা স্ত্রীলোকের ঘরে গিয়ে বর্ষাকাল কাটানোর সিদ্ধান্ত নিলেন। কামিল ফকির সেই বেশ্যা স্ত্রীলোকের ঘরে গিয়ে যখন বসবাস করতে শুরু করলেন, তখন বেশ্যা স্ত্রীলোকের কাছে খদ্দের এবং ধনী জমিদারেরা আসা যাওয়া কম করতে শুরু করলো। সেই তুলনায় ফকিরকে দেখার মানুষের বেশি ভিড় জমতে শুরু করলো। বেশ্যা স্ত্রীলোকের ব্যবসায় ভাটা পড়লো এবং তার টাকা আমদানি বন্ধ হয়ে গেল। কিন্তু প্রতিদিন কেউ না কেউ সেই ফকির কী করে তা দেখার জন্য বেশ্যা স্ত্রীলোকের বাসায় আসলো। এমনকি বেশ্যা স্ত্রীলোক যখন দরজা বন্ধ করে দিল, তখন দরজার ফাঁক ফোকর দিয়ে বা বাড়ির বিভিন্ন কোনায় গিয়ে ফাঁক ফোকর দিয়ে মানুষ সেই কামিল ফকির কী করে এটা দেখার জন্য উকি ঝুঁকি মারতে শুরু করলো। তো এভাবে 1 দিন 2 দিন যাওয়ার পর যখন বর্ষাকালের পুরো 1 মাস সময় চলে গেল এবং কামিল ফকির যখন সেই বেশ্যা স্ত্রীলোকের ঘরে বসবাস করা চালিয়ে যেতে থাকলো, তখন সেই কামিল ফকিরের গুরুর কাছে গিয়ে কিছু লোকজন নালিশ করলো। কামিল ফকিরের গুরুর কাছে গিয়ে বলল যে আপনার শিষ্য কিন্তু আপনার মান সম্মান সব শেষ করে ফেলছে। আপনার শিষ্য এক বেশ্যা স্ত্রীলোকের ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে এবং আপনার শিষ্য সেখানে থাকে, সেখান থেকে সারা রাত্র নাচ গানের আওয়াজ শোনা যায়, সারা রাত্র খদ্দেরদের আনাগোনা শোনা যায় এবং মাতাল পথভ্রষ্ট খারাপ লোকজনের আনাগোনা দেখা যায়। আপনার মান সম্মান সব কিছু শেষ হয়ে গেছে এবং আপনার সেই শিষ্য নিজেরও ধর্মচ্যুতি ঘটে গেছে, সে যোগভ্রষ্ট হয়ে গেছে। তো কামিল ফকিরের গুরু এই কথাগুলি শুনে জনগণকে বলল যে আমার যদি মান সম্মান নষ্ট হয়, আমার যদি ইজ্জত চলে যায়, তাহলে সেটা আমি দেখব এবং আমার শিষ্যকে কিছু বলার দরকার হয় তাহলে আমি তাকে খবর দিয়ে বা তাকে ডেকে কিছু একটা বলবো। আর তার যদি যোগভ্রষ্ট হয় বা তার যদি ধর্ম নষ্ট হয় তাহলে সেটা তার
ক্ষতির কারণ হবে, এটার জন্য তার ক্ষতি হবে, এটাতে তো তোমাদের কোনো ক্ষতি হচ্ছে না। তোমরা কেন তাকে নিয়ে ব্যস্ত আছো এবং তোমরা কেন সে কি করছে না না করছে এটা নিয়ে এত উতলা হয়েছ? তোমরা কেন আমার কাছে এসে নালিশ করছো? তার সে কোথায় বসবাস করছে এটাতে তোমরা কেন গিয়ে উকি ঝুঁকি দিচ্ছ? এটা দিয়ে তো আসলে তোমাদের অবস্থাটা জানা যায়। এটা দিয়ে তোমরা যে আমার কাছে নালিশ নিয়ে এসেছো এবং তোমরা যে তার বাড়িতে গিয়ে উকি ঝুঁকি করছো, এটা দিয়ে তার কোনো অবস্থা জানা যায় না এবং আমারও কোনো অবস্থা জানা যায় না। এটা দিয়ে তোমাদের অবস্থাটাই জানা যায়। তোমরা পথভ্রষ্ট আছো। তোমরা এখনো সেই বেশ্যা স্ত্রীলোকের ঘরে কি কি আছে, বেশ্যা স্ত্রীলোকের মধ্যে কি কি আছে, তার দেহে কি কি আছে এবং তার ঘরে সোনা রূপা বা টাকা পয়সা কি কি আছে সেগুলি নিয়ে তোমরা ব্যস্ত আছো। তোমরা তোমাদের এই লোভ, হিংসা এবং তোমাদের বাসনা থেকে তোমরা মুক্ত হও। তোমরা ধ্যানের পথে অগ্রসর হও। আর ফকির কি করেছে বা আমার মান সম্মান চলে গেল কিনা এগুলি তোমাদের কোনো দেখার বিষয় না। কিন্তু মানুষ এই কথা শুনে ফকিরের গুরুর কথায় আশ্বস্ত হলো না। মানুষ ঠিকই প্রত্যেক দিন কেউ না কেউ এসে ফকিরের গুরুর কাছে সেই ফকিরের ব্যাপারে নালিশ করা শুরু করলো। আর এদিকে ফকির যখন 1 মাস গিয়ে 2 মাস গেল এবং বর্ষা শেষ হতে চলল, তখন পর্যন্ত সেই বেশ্যা স্ত্রীলোকের বাড়িতেই বসবাস করতে থাকলো। সেই বেশ্যা স্ত্রীলোক ফকিরকে বিভিন্ন সময় মদ্যপান করার জন্য আহ্বান করলো এবং বিভিন্ন সময় সেই বেশ্যা স্ত্রীলোকের নাচ গানের মধ্যে সামিল হওয়ার জন্য প্ররোচনা দিল এবং বেশ্যা স্ত্রীলোক বিভিন্ন সময় ফকিরকে বলল যে তুমি তো সাধু মানুষ, তুমি আমার কাছে আসো, তুমি মদ পান করলে কিছু হবে না, তুমি চাইলে মদ পান করতে পারো। কিন্তু সেই ফকির কিছুতেই বেশ্যা স্ত্রীলোকের কথায় রাজি হলো না। ফকির কিছুতেই মদ পানও করলেন না, এমনকি বেশ্যা স্ত্রীলোকের সাথে নাচ গান বা তার যে জীবন, ব্যক্তিগত জীবন বা ব্যক্তিগত পেশা, সেই পেশার মধ্যে কামিল ফকির কোনো রকম কোনো নাক গলালো না। একবার সেই কামিল ফকিরের ঘরে বেশ্যা স্ত্রীলোকের মধ্যে কাছে আসা কোনো এক খদ্দের টাকার ব্যাগ রেখে চলে গিয়েছিল। পরের দিন এসে সেই লোকটি আবার যেখানে টাকার ব্যাগ যেভাবে ফেলে গিয়েছিল সেখানে সেভাবেই পেয়েছে। তো তখন সবাই বলাবলি করলো যে এই লোকটি আবার কে, তার এখানে এতগুলি টাকা ফেলে রেখে চলে গেলাম কিন্তু সে এগুলি দেখলো না। বেশ্যা স্ত্রীলোক বলল যে সে একজন ফকির, সে এখানে বর্ষাকালে আশ্রয় নিয়েছে। যাক, এভাবে 3 মাস যাওয়ার পর যখন বর্ষাকাল শেষ হলো আর ফকিরের যখন কিছুতেই বেশ্যা স্ত্রীলোকের কোনো কাজের মধ্যে সম্মিলিত হলো না, তখন বেশ্যা স্ত্রীলোক একদিন একটা চিন্তায় পড়ে গেল এবং একদিন তার ভেতরে একটি ভাব জাগ্রত হলো। সে ফকিরকে এসে বলল যে আমি সব কিছু ছেড়ে দিলাম, আমি সব কিছু ছেড়ে আমিও ফকির হয়ে যাব। তুমি এই পরম শান্তি এবং পরম স্থিরতা কিভাবে পেয়েছো? তুমি এত টাকা পয়সা এবং স্ত্রীলোক পাশে পাওয়ার পরেও তুমি কিভাবে ক্ষান্ত থাকছো? আমি সারা জীবন আজে বাজে মানুষ দেখেছি, আমি অস্থির মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো মানুষ আমি কোনোদিন দেখতে পাইনি। আমি সব কিছু ছেড়ে দিব, ছেড়ে দিয়ে তুমি যে পথে চলছো আমি সেই পথে চলবো। তুমি আমাকে নিয়ে যাও, তোমার পথে তুমি আমাকে নিয়ে যাও। আমি আর আমার এই জীবন এভাবে চলতে দিব না। তো তখন কামিল ফকির তার গুরুর কাছে সেই বেশ্যা স্ত্রীলোককে নিয়ে গেল এবং গুরু সব কথা শুনে বলল যে অবশ্যই তুমি পরম জ্ঞানের পথে অগ্রসর হতে পারবে এবং অবশ্যই তুমি যেহেতু তোমার ভেতরে ভাব জাগ্রত হয়েছে, তোমার যাত্রা শুরু হয়ে গেছে, তুমি পরম জ্ঞান লাভ করতে পারবে। আর গুরুর কাছে এসে সেই বেশ্যা স্ত্রীলোক যখন বলছিল যে আমি আমার জীবনে আগের জীবনে আর ফিরে যাব না, আগের বাড়িঘর এবং সেই বাড়িঘরে যে টাকা পয়সা স্বর্ণ ইত্যাদি আছে সেগুলি আর আমি নিতে যাব না, এটা শোনার সাথে সাথে লোকজন হুমড়ি খেয়ে গিয়ে সেই বেশ্যা স্ত্রীলোকের বাড়িতে আছড়ে পড়লো এবং তারা মারামারি লেগে গেল। তারা যে যেভাবে পারে সেই বেশ্যা স্ত্রীলোকের ঘর ভেঙে টাকা পয়সা, স্বর্ণ, কাপড় চোপড় ইত্যাদি লুটপাট করতে শুরু করলো। তো তখন সেই কামিল ফকিরের গুরু সবাইকে ডেকে বললেন যে এই যে দেখো, আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে তোমাদের এই কাজকর্ম দিয়ে কামিল ফকির বেশ্যা স্ত্রীলোকের ঘরে গিয়েছে, এসব বলছো, এটা দিয়ে তোমাদের খবর পাওয়া যায়, কামিল ফকির কি করছে সেই খবর পাওয়া যায় না এবং তোমাদের বাস্তবতাটা এটাই। তোমরা বেশ্যা স্ত্রীলোকের কাছে যা যা ছিল ওইগুলির প্রতি খুব উৎসুক ছিলে, তোমরা ফকিরি এবং ধ্যানের প্রতি উৎসুক নও। তো স্ত্রীলোকের ব্যাপারে পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করা হবে।